দেশপ্রিয় পার্কের যে পুজো সব থেকে বড় দুর্গা, ওই যে থিম শিল্পী যিনি ছিলেন তিনি অভিজিৎ ঘটক। যখনই আমি কারোর আন্ডারে যখনই কাজ করেছি, মানে টাকাটাই যে পাবো সেটা আমার ভিতরে কোনো উদ্দেশ্য ছিলই না, যে আমি কত পাবো। সেই স্টার সিমেন্টের যারা আধিকারিক তারা এসেই আমাকে এই কথাটাও বললো, ওই মূর্তিটা থেকে তোমার মণ্ডপটা সুন্দর হয়েছে। তো আমাকে বুড়োদা ডেকে বলে যে ওই রথটা না তোমাকে আমাদের সরিয়ে দিতে হবে, এটা ওদের রিকোয়ারমেন্ট। মানে এত কিছু আমাকে ওখানে মানে সহ্য করতে হচ্ছিল আর নিতে পারছিলাম না। তখন বুঝলাম যে কারোর একজনের আমার রেফারেন্স দরকার, যে যে বলে দিলে পরে আমার একটা কাজ হতে পারে। আমাদের কলেজের সমীন্দ্রনাথ স্যার এরকম পুজো নিয়েই কথা হচ্ছে, আমি যেহেতু আমি ছিলাম, আমাকে নিয়ে তুমি পুজোটাই করো, তোমার জন্য পুজোটাই বেস্ট অপশান, হ্যান ত্যান করতে করতে তখন ভবদার কথা বলে। যেই ভবদার কথা বলেছে না, আমার না ভিতরে ছাটকা বেরিয়েছে। এবার আমি বাড়িতে চলে আসলাম, চলে এসে দুদিন ধরে ভাবছি লোকের সাথে যোগাযোগ করা যায় কি করে। যদি শিক্ষক হিসেবে বলি, শিক্ষক নিয়ে আলোচনা চলছিল যখন, তোমার একজন খুব প্রিয় শিক্ষক রয়েছেন, মাস্টার মশাই তোমার, টিচার সমীন্দ্রনাথ, ঠিক আছে, ইন্ডিয়ান আর্ট কলেজে। তার সঙ্গে রিসেন্টলি তোমার মানে এমনিতেও অনেক পুরনো সম্পর্ক, তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে। সেটা হচ্ছে এইবার সমস্যাটা আমার দুর্গাপুজো করা নিয়ে নয়, সমস্যাটা ওনার আমার শিক্ষক হওয়া নিয়ে নয়, সমস্যাটা হচ্ছে ওনার বিচারক হওয়া নিয়ে। লাস্ট 2024 সালে আমি যে পুজোটা করেছি সেটা হচ্ছে 2024-এর সন্তোষপুর লিখব চালচিত্র বলে কাজটা। অজন্তাটা নিয়ে ভাবতে ভাবতে আমারও তো একটা সীমাবদ্ধতা আছে, একটা লিমিটেশন আছে, যে আমি এই অবধি যেতে পারি, মানে আমার যেটুকু নলেজ, যেটুকু জ্ঞান, এর বাইরে আমি যেতে পারবো না। তো সেই সময় আমি স্যারকেও এটা বলি, স্যার আমি কোথাও একটা আটকাচ্ছি। যেহেতু তোমার একবার উনি টিচার, তোমার খুব কাজের টিচার, সেহেতু এশিয়ান পেন্টস যখন হয় ওনার থাকার জন্য শর্ট লিস্টিং হয়ে যাওয়ার চান্স, তোমাকে বেশি প্রায়োরিটি দেওয়া। আমি এই সাবজেক্ট নিয়ে স্যার ভেবেছি, এইটার জন্য আমাকে কোন পথে এগোতে হবে সেই পথটা স্যার আমাকে দেখিয়ে দেবে। সেটা তো অপরাধ নয়, একদমই না। কোন সালে কোন সালে দেখিয়েছে? সব সময়। এবছরও আমি যেই বিষয়গুলো নিয়ে আমি করছি, শুরুর দিকে স্যারকে বলি, স্যার আমি এটা এইবার ভেবেছি। তাহলে সমীন্দ্রনাথ স্যার আগের বছর তাহলে কেন বললো না? সেটা রিয়াকশন বলছো যে ওটা নয়? না, হতে পারে হয়তো সেই কথাটা উঠে হয়েছে বলেই উনি নেই, যে কেন শুধু আমার জন্য একটা ছাত্রের কেন ক্ষতি হবে। যারা নতুন আর্টিস্ট তাদের কি প্রবলেমটা কখনোই একমাত্রিক বোঝার চেষ্টা করেছে? নতুন আর্টিস্টরাই বেসিক্যালি এই প্রবলেমগুলো অনেকটা ফেস করে। কে টাকা পেলো, কে টাকা পেলো না, তার বিনিময়ে অন্য কোনো শিল্পী ওখানে কাজ করতে যাবে না, এইগুলো আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল, এগুলো নিয়ে কোনো আলোচনাই হবে। ওটা একদম পুরোপুরি তোমার ব্যক্তিগত একটা স্তর। তার কারণটা হচ্ছে টাকা যেমন পাওয়াটা যেমন তোমার ক্রেডিট, না পাওয়াটা তোমার ডিসক্রেডিট। আমার সাথে ওর তো দেখা প্রথম 2011-তে আমাদের ইন্ডিয়ান আর্ট কলেজে। তারপর আমি যেহেতু শিল্পটাকে ভালোবাসি, মানে আর্ট চর্চা বা আর্ট প্র্যাকটিসে ভালোবাসি, সেই জন্য আমি কলেজের দিকে গেছি। তো আমার তো কোনো দুর্গাপুজো সম্পর্কে ধারণাই ছিল না। মানে দুর্গাপুজো সম্পর্কে ধারণা ছিল সেটা আলাদা ব্যাপার, সে দুর্গাপুজো হয়, একটা প্যান্ডেল হয়, সেটা ডেকোরেশন হয়, সেই অবধি ছিল। তো ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে আস্তে আস্তে জানতে পারলাম যে ওর এর প্রতি একটা ন্যাক আছে, মানে দুর্গাপুজোর থিম, ডেকোরেশন এইসবের প্রতি ন্যাক আছে। দুর্গাপুজো, কালীপুজো, ও তো প্রথমে কালীপুজো দিয়েই শুরু করেছিল। তো আস্তে আস্তে ওর সাথে এইভাবে পরিচয় হয়। ও শিল্পী হিসাবে খুবই ভালো ছিল কলেজে। তো সেই কারণে আমার খুবই ভালো লেগেছিল যে ও একজন খুবই মানে একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসছে, তারপরে এত কষ্ট করে একটা ছোট ছোট কাজ করে, হ্যাঁ, তো নিজের জায়গাটা একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছে। তো ওর সাথে আমিও চেষ্টা করলাম যে কিভাবে আমিও ওর সাথে যুক্ত হতে পারি। ও আমাকে ইনভলভ করলো ওর কাজের মধ্যে, যে তুমিও আসো। তখন কিন্তু আমাদের বিয়ে হয়নি, আমরা জাস্ট ফ্রেন্ড হিসাবেই ছিলাম। তখন ও আমাকে বললো যে তুমিও আমার কাজের মধ্যে আসো, তুমিও, আমাদের তো পেন্টিং এর স্টুডেন্ট লাগেই কাজ করতে, তো তুমিও ইনভলভ হও। তো আমারও ইন্টারেস্ট আছে যেহেতু, সেই কারণে আমিও ইনভলভ হলাম আস্তে আস্তে। তখন এমনি কাজ করতাম, এমনি আর 5টা যে আমার বন্ধু বান্ধবও কাজ করেছে। এবার আমার বন্ধু বান্ধব, ও তখন বললো যে আমার কিছু ছেলে মেয়ে দরকার যারা কিনা পেন্টিং করবে, আঁকবে, তো তোমার বন্ধু বান্ধব তুমিও তার সাথে যুক্ত হলে, তুমিও করলে। এবার সেরকম আমার বন্ধু বান্ধব অনেকেই ছিল যে আমরা একসাথে মজা করে বেশ সুন্দর করে কালী পুজোর প্যান্ডেলে কাজ করছি, পেন্টিং করছি,
থার্মোকল কাটছি, অনেক কিছু করেছি। তো এইভাবে এইভাবে কেটেছে। তো ও আস্তে আস্তে যখন ও দুর্গাপুজোর দিকে এগোচ্ছে, দুর্গাপুজোর অফারটা পেলো দুর্গাপুজোর থিম করা, তখন তারপরেও আমিও চেষ্টা চালিয়ে গেছি, মানে আমি ওর সাথে সাথে থেকে চেষ্টা চালিয়ে গেছি। কারণ তখন তো আমাদের সবে 2017-তে আমাদের বিয়ে হয়েছে। তারপরে আমি ওর সাথে কাজ করতাম, কাজ করতে করতে ওর কাছে একটা অফার আসে কাজের জন্য। তো ও তখন সেই মুহূর্তে করতে পারবে না, বা অন্য কোনো কারণ, বা পুজোর কাজ সিলেক্ট হয়ে গেছে অন্যান্য জায়গায়, সেই কারণে তুমি বলছে তুমি কি করবে, আমাকে বলেছে। তো আমি বলছি হ্যাঁ, করা যেতেই পারে, কারণ আমি তো করি, আমি তোর সাথে ইনভলভ আছি। মামা কথা বলছে। আমি পুরোপুরি অ্যাকচুয়ালি মানে ও যখন থাকতো না তখন পুরো আস্তে আস্তে কি হয়েছে, পুরোটাই ইনভলভ হয়ে গেছে আমি কাজের ওর মধ্যে। মানে ওর ওই মেজটা কেটে গেছিলই তার আগেই, যে একটা হ্যাঁ। একটা একটা মেয়ে বা মহিলা, আমি বা মেয়ে এতগুলো মানুষের মধ্যে কাজ করব, রাত বিরাতের ব্যাপার আছে, না, এই রাত যে বিরাত- ভয়, এই যে একটা যে হ্যাঁ। নিজের মধ্যে জড়তা, এগুলো তার আগেও কেটে গেছে। আর্টিস্ট হিসেবে জিজ্ঞেস করছি, ইন্ডিয়ান আর্ট কলেজের আর্টিস্ট হিসেবে ওই বন্ধু প্রেম করতে যাওয়া ওই সব বলছি না, এসবগুলোকে ভুলে যেতে হবে। না না, এইসব একদম একজন আর্টিস্ট হিসেবে যখন দুর্গাপুজোর কাজ দেখা হয়, তখন আর্টিস্ট অভিজিৎ ঘটকের কাজ 2016-র কাজ যেটা দেখা হয়েছিল, 2025-এর যে কাজ দেখা হয়েছে, কতটা ডেভেলপমেন্ট করেছে? অনেক ডেভেলপমেন্ট করেছে, অনেক। মানে ওর দেখা, ওর চর্চা, অনেক কিছু বদলেছে। তারপরে আগে যেমন একটা ছিল, একটা অন্যরকম ভাবে এত মানুষের সাথে ওর সেই যোগাযোগটা ছিল না। তো সেইভাবে তো আর মানে শুধু ওই একটা থিমের ডেকোরেশন, একটা ভাবনা, ওইটাকে বাস্তবায়িত করতে হবে, সেই সেই একটা ভাবনা। কিন্তু এখন তো পড়াশোনা, এখন পড়াশোনার করছে, নিজে কোন বিষয়টাকে নিয়ে কাজটা করবে আলোচনা, সেইটাকে নিয়ে একটা আলোচনা করছে। আগে করতো কি আমাদের সাথে আলোচনা করতো, এখন ও টিম হয়েছে। একটা টিম টিম বলতে আমার হয়েছে। আমার পার্টিকুলার এই বিষয়টার উপর যিনি স্পেশালিস্ট, আমি তাকে যুক্ত করছি কাজটার মধ্যে, তার হুম। সঙ্গে পুরো একদম ডিটেলে চলে যাচ্ছি, হ্যাঁ, এবং সেটা খুব প্রফেশনাল ওয়েতে একদম। এখন অনেক ডেভেলপ হয়েছে, আশা করি আগামী দিনে ও আরো ডেভেলপ করবে। এইভাবেই চললে হয়তো একটা জায়গায় পৌঁছাতে পারবে। এখন তো কিছুই নয়, এখন চলছে স্ট্রাগল লাইফ, চলুক, আস্তে আস্তেই চলুক। আমি আর তাড়াহুড়ো করতে বলছি না, আস্তে আস্তেই চলো। আর ওর এটা যেহেতু প্রফেশন প্লাস হচ্ছে ভালোবাসার জায়গা, এটা এটা মানে ও এটাকে ভালোবাসে, এই শিল্পটাকে ভালোবাসে, আর্টটাকে ভালোবেসে এই জায়গায় এসছে। তারপরে না, এটা আমাদের রুজি রুটি হিসাবে গেছে। আচ্ছা অভিজিৎ, আমি যখন এখানে প্রথম ঢুকলাম, তোমার দেওয়াল জুড়ে প্রথম কথা বলি, একটা আমি সিমিলারিটি দেখতে পাচ্ছি। কেন কি কারণ সেটা তুমি বলবে। প্রচুর আমাদের যে পরিচালক রয়েছে বিখ্যাত বিখ্যাত, তার দেওয়াল জুড়ে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তো রয়েছে, আরেকটা দেখতে পাচ্ছি ঋত্বিক ঘটক, অভিজিৎ ঘটক, চশমা প্রায় সেম সেম। কোনো স্পেসিফিক কারণ এনাদের ছবি তোমার পিছনে রয়েছে? বলতে পারো সত্যজিৎ রায় বলো, ঋত্বিক ঘটক বলো, এদের সিনেমার আমি খুব ফ্যান। মানে সিনেমার ফ্যান মানে প্রত্যেকটা সিনেমা যে তার গল্পগুলোকে খুব গুছিয়ে দেখি তা নয়, ওনাদের সিনেমার মধ্যে যে একটা যে মজা, মানে ভিজুয়াল যে মজাটা আমার লাগে, প্রত্যেকটা সিন যেন মনে হয় একটা পেন্টিং বা একটা ছবি। আমার মনে হয় যদি কোনো নির্দিষ্ট কোনো সিনকে আমি যদি পজ করে দিই, আমার কাছে মনে হয় একটা ছবি, একটা পেন্টিং। হ্যাঁ, তো এইগুলো আমাকে খুব টানে এগুলোকে, এবং আমি সেখান থেকে আমার কাজের মধ্যেও সেইগুলোকে ঢোকানোর চেষ্টা করি। সম্পূর্ণরূপে পারি না, কিন্তু চেষ্টা তো করবো। তো সেই জায়গা থেকে আমি এদেরকেই ভগবান মনে করি। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। 2015 সাল, তখন আপনারা খুব ভালো করে জানবেন, দুর্গা পুজোর একটা বিশাল বড় ক্যাম্পেন হয়। মানে শুধুমাত্র আমি কলকাতার দুর্গা পুজোর ক্ষেত্রে কলকাতায় মানুষদের জন্য নয়, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে ব্যানারে ছেপে গিয়েছিল। সেই পুজো ছিল দেশপ্রিয় পার্কের। দেশপ্রিয় পার্কের যে পুজো, সব থেকে বড় দুর্গা, এই কাজটা যেটা হয় সেই বছর অবশ্যই কাজটা আমরা এর আগে দেখেছেন ইন্টারভিউতে, মিন্টু পাল উনি করেন। কিন্তু সেই কাজটার সাথে আরেকটা মানুষ সরাসরি ওতপ্রোতভাবে জড়িত, থিম মেকার যিনি হয় না, এখনো তো হয় যে একজন প্রতিমা বানাচ্ছে, একজন থিম পুরো রেডি করছে। তো ওই যে থিম শিল্পী যিনি ছিলেন, তিনি অভিজিৎ ঘটক। কলকাতাকে পুরো যে কাজ, যেটা প্রথম কাজ কলকাতার বুকে, সেটা সেটা মানুষকে দেখতেই পায়নি, ফার্স্ট কাজ,
তার শিকার তুমি হয়েছিলে প্রথম? তার পিছনে অনেকগুলো কারণ ছিল, অনেকগুলো দিক ছিল। সেটা তো মানে কোনো নির্দিষ্ট একটা তো কারণ হয় না। তুমি যেটা জানতে চাইছো সেটা একটু আমাকে ডিটেলে না বললে সম্পূর্ণটা তো একদম। মানুষের কাছে পরিষ্কার হবে না। সেটা হচ্ছে আমি 2014 সালে প্রথম দুর্গাপুজো করি টাটানগর জামশেদপুরে। ঠিক। তার পরের বছরই আমার কাছে প্রস্তাব আসে দেশপ্রিয় পার্কের মতো একটা পুজো। তো ডেফিনেটলি অল্প বয়স, ভীষণ এক্সাইটেড, একটা এত বড় একটা পুজো করবো। তখন টাকা পয়সা ইম্পর্টেন্ট না, তখন কাজ করাটা ইম্পর্টেন্ট, এখনো ইম্পর্টেন্ট। আমি কনসেপ্ট ফাইনাল হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি তখন ড্রয়িং, লেআউট সমস্ত কিছু ফাইনাল করা দেখার পরই আমাকে ফাইনাল করে যে তুমি করছো, আমাকে একটা অ্যাডভান্সও করে দেওয়া হয় জানুয়ারি মাসের দিকে। তারপরে এই মার্চ এপ্রিলের দিকে, তখন বোধহয় কর্পোরেশন ইলেকশন ছিল সে বছর। কর্পোরেশন ইলেকশনটা হয়ে আমাকে ওই ফাইনাল করার পর আমার সাথে আর কোনো মিটিং হচ্ছে না। এবার আমি বুঝতে পারছি না, শুধু ফাইনাল করে রেখে দিয়েছে, তারপরে আর এগোচ্ছে না বিষয়টা, আমি বুঝতে পারছি না। যখন কর্পোরেশন ইলেকশনটা চলে গেল, ইলেকশনের পরেই ওরা আমাকে, দায়িত্ব ছিল এই পুজোর? বুর্গদা, মানে সুদীপ্ত কুমার, সুদীপ্ত কুমার, দেবাশিস কুমারের ভাই। আচ্ছা। রিসেন্টলি কয়েক মাস আগে উনি মারা গেলেন। আচ্ছা। তো গুরুদা আমাকে ফোন করে যে অজিত, এরকম তোমার সঙ্গে একটু বসার আছে। হ্যাঁ বসো। বসলাম। বসার পরে তখন ওরা আমাকে বললো যে এরকম যে একটা আমাদের কাছে একটা বড় স্পন্সরশিপ এসছে এবং সেটাও তো আমাদের দরকার, টাকাটাও তো আমাদের প্রয়োজন। ডেফিনেটলি একটা পুজো কমিটি তো টাকাটাও, তারা কিভাবে টাকা আনবে সেটা তাদের সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাদের একটা রিকোয়ারমেন্ট আছে, ক্রাইটেরিয়া আছে। তারা একটা বড় একটা এরকম দুর্গা করতে চাই, যে এই দুর্গাটা এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে ওটাই বড় হবে। তারা এর আগেও করেছিল সল্টলেকে, সেটা অতটা ফেমাস হয়নি, কিন্তু এখানে তার থেকেও বড় করতে চলেছে। তখন আমার বুকে একটা ধাক্কা লাগে, তাহলে কি হবে, মানে আমি ভাবছি, ওরা তখন আমার মুখটা থেকে বুঝতে পারে যে আমি নার্ভাস হয়ে পড়েছি। বলে না, তুমি এখানে চিন্তা করার বিষয় নেই, ভয় পাওয়ার বিষয় নেই। আমরা সেই কোম্পানিকে জানিয়েছি, মানে স্টার সিমেন্ট, সেই কোম্পানিকে জানিয়েছি যে আমাদের শিল্পী অলরেডি ফাইনাল, অভিজিৎ ঘটক, সে, এবং আমাদের কনসেপ্টও ফাইনাল। যা করতে হবে তোমাকে রেখে, তোমার ওই ভাবনাটাকে রেখেই করতে হবে। এবার তুমি এবং ওদের যে প্রতিমাটা যিনি বানাবেন মিন্টু পাল, সেটা ওদের তরফ থেকে উনি ফাইনাল। আচ্ছা। এবার তুমি চিন্তা করো যে তোমার কাজের সাথে এই দুর্গাটাকে কিভাবে তুমি মার্চ করতে পারো, কিভাবে ওখানে ঢোকাতে পারো, এটা সম্পূর্ণ তোমাকে ভাবতে হবে। তারপরেই দেখছি মানে বিভিন্ন রকম প্রেস কনফারেন্স হচ্ছে বা এই হচ্ছে, সেখানে সবটাই মিন্টু পাল। আমি নেই, আমি হয়তো, ওরা হয়তো আমাকে লজ্জার খাতিরে ইনভাইট করছেও, কিন্তু আমি দর্শকের আসনে বসে আছি, আমি ওই মঞ্চটা দেখি। তো কাজও শুরু হলো, কাজ চলতে চলতে একটা সময় পর সেই স্টার সিমেন্টের যারা আধিকারিক, তারা এসে আমাকে এই কথাটাও বললো, ওই মূর্তিটা থেকে তোমার মণ্ডপটা সুন্দর হয়েছে, এইভাবে কথাটা বলেছিল আমাকে। কিন্তু হতাশ হয়ে একটা সময় যে বুড়োদা ডেকে বলে যে অভিজিৎ, একটা কথা বলবো, হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু এটা করতে হবে। বললাম আবার কি, এভাবে প্রশ্ন করেছিলাম। মানে এত কিছু আমাকে ওখানে মানে সহ্য করতে হচ্ছিল, আর নিতে পারছিলাম না লাস্টে। মানে আবার কি বলছে, না না একটু শোনো। বলছে ওরা ইতস্তত বোধ হচ্ছে বলতে কি আমাকে, যে ওই রথটা না তোমাকে আমাদের সরিয়ে দিতে হবে, এটা ওদের রিকোয়ারমেন্ট। বললাম দাদা, মানে আমি তো তখন আর নিতে পারছিলাম না, মানে আর পেশেন্স ধরে রাখতে পারছি না। বুড়ো দাদা, আমি তাহলে চলে যাচ্ছি এবার, আমি আর আসবো না। তোমরা টাকা খরচা করেছো, মণ্ডপ আমার তৈরি, তোমাদের এবার যা মনে হয় করো, আমি চোখের সামনে দাঁড়িয়ে দেখতে পারবো না। মানে যদিও মানুষ একটু জানতো, যে ধরো মিডিয়া আসলে যদি দেখতো যে এইটা কে করেছে, ওটা তো নয় মিন্টু পাল করেছে, সেই জানার যে স্কোপটা, সেটাও নষ্ট হয়ে যায় ওই পুজোটা বন্ধ হয়ে যাওয়ার পর। আমি কোনোদিন কোনো কিছুতে আমার যে নিজের প্রোফাইলও যেটা, তার সঙ্গে আমি দেশপ্রিয় পার্কের পুজোকে অ্যাড করিনি। ইন্ডিয়ান আর্ট কলেজে তোমার পড়াশোনা, আর কিভাবে তোমার পুরোটাই দুর্গাপুজোতে আসা? আমি যে বছর উচ্চ মাধ্যমিক দিয়েছি সে বছরই চান্স পেয়েছি। আমার কোথায় গিয়ে মনে হয়েছিল, যেহেতু তখন আমি তার আগে ওই পুজোর সঙ্গে ইনভলভ ছিলাম, মানে 11-12টা আমি দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, মানে মণ্ডপে যুক্ত হইনি। 11-12টা আমাদের এখানে একজন মূর্তি বানান, বাবলু বণিক, তার সঙ্গে আমি মাটির কাজ করতাম। আচ্ছা। ওই জন্য আমার কলেজে ভর্তি হওয়ার জন্য যে প্র্যাকটিসটা দরকার, সেটা কোথাও একটা আমার কম হয়ে গেছিল। তো 3টে কলেজে পরীক্ষা দেওয়ার পর ইন্ডিয়ান আর্ট কলেজের নামটা যখন উঠে যায়, জায়গাতে ইন্ডিয়ান আর্ট কলেজের নাম উঠে গেছে বলে, কোনো ডান দিক বাদিক ভাববি না, ভর্তিটা আগে হয়ে যায়, তারপর দেখা যাবে। তারপর যখন একটা বছর প্র্যাকটিস করলাম, তারপর মনে হয়েছিল গভর্নমেন্টে চলে যাই, আবার ফার্স্ট ইয়ার বলতে, তাও না, বছরটা কেন নষ্ট করবো শুধু। আর যে কলেজ আমাকে শুরুতেই আমাকে ওয়েলকাম জানিয়েছে,
শেষটা এখানেই করব, যা করব আমার জন্য যদি এই কলেজের সুনাম আসে আমার জন্যই হবে, সেটাই। আর ক্লাব এই কলেজের জন্য আমার হবে। আমার এই কলেজটা ফ্যাক্টর করে না, মানে নিজে যদি কাজ করতে পারি সেটাই ইম্পর্টেন্ট না। তো ওইখান থেকেই শুরু হলো, ইন্ডিয়ান আর্ট কলেজে আমি চান্স পেয়ে গেলাম পেন্টিং নিয়ে। আচ্ছা, আমি তোমাকে এবার একটু খুলে বলি, হ্যাঁ। 2014 সাল তোমার প্রথম জামশেদপুরে তুমি কাজ করতে যাবে, ঠিক আছে? প্রথম দুর্গাপুজো তুমি পাচ্ছ। এইটা পাওয়াটা কতটা, মানে কিভাবে তুমি একটা দুর্গাপুজোকে তুমি পেলে? খুব কঠিন ছিল তো সেই সময়, মানে আমি 2014 সালে আর্ট কলেজ থেকে পাস আউট হই এবং কলেজে এবং পুজোতে যে সিনিয়রদের সাথে কাজ করে যে টাকা পয়সাগুলো পেতাম ওটা দিয়ে হয়তো ভর্তির টাকাটা হয়ে গেল এই। কিন্তু কোনোদিনই আমার না কখনোই যখনই আমি কারোর আন্ডারে যখনই কাজ করেছি তখন টাকাটাই যে পাবো সেটা আমার ভিতরে কোনো উদ্দেশ্য ছিলই না, যে আমি কত পাবো এবং আমাকে কতক্ষণ সময় দিতে হবে এইটা আমি ভাবিনি কখনো। তো সেই সময় অমরদার সঙ্গে আমার জুড়ে যাওয়া। তখন আমি 3rd ইয়ারে পড়ি সম্ভবত। তারপর 14 সালে যখন কলেজ পাস আউট হয়ে গেলাম তখন আমার মনে হলো যে না, এবার একটু নিজে কিছু করতে হবে, নিজে কিছু করি। তো অনেক ক্লাবে ঘুরছি, আমি দেখছি, জানাচ্ছি, বলছে, রিফিউজ করে দিচ্ছে। তখন বুঝলাম যে কারোর একজনের আমার রেফারেন্স দরকার, যে বলে দিলে পরে আমার একটা কাজ হতে পারে। আমাদের কলেজের সৌমেন্দ্রনাথ স্যার এরকম পুজো নিয়েই কথা হচ্ছে। যেহেতু আমি ছিলাম, আমাকে নিয়ে তুমি পুজোটাই করো, তোমার জন্য পুজোটাই বেস্ট অপশন, হ্যান ত্যান করতে হতে। তখন ভবদার কথা বলে, যেই ভবদার কথা বলেছে না আমার না ভিতরে ঝটকা বেরো যাচ্ছে। এবার আমি বাড়িতে চলে আসলাম, চলে এসে 2 দিন ধরে ভাবছি এই লোকের সাথে যোগাযোগ করা যায় কি করে, ভবদার সাথে করতে হবে আমাকে। 2 দিন বাদে স্যারকে ফোন করি, স্যার আপনি যেরকম ভবদার কথা বলছিলেন, তো ভবদা এরকম কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন, একটু যোগাযোগ করি। তো ভবদাকে যখন ফোন করলাম যে ভবদা আমি এরকম অভিজিৎ ঘটক বলছি, আমি এরকম সৌমেন্দ্রনাথ মজুমদারের ছাত্র, তো দেখা করতে চাই। তো ভবদা বললো ঠিক আছে চলে এসো চাঁদেরহাটে একদিন। তুমি কখনো চাঁদের ঘাটে মানে সঙ্গে যুক্ত ছিলে না তুমি? মানসিক আদান প্রদান, মানসিক সম্পর্ক সেটা অনেক ঘনিষ্ঠভাবে আছে। আচ্ছা, প্রথম তো ভবদা, তারপর আস্তে আস্তে সবার সাথেই হয়ে ওঠে। ঠিক। তো তারপর আমি ভবদার কাছে যাই। ভবদার কাছে যাওয়াতেই ভবদাকে বললাম ভবদা আমি এরকম এবছর পাস আউট হয়েছি, আমি আপনার সাথে কাজ করতে চাই, একটু যদি আপনার মনে হয় যে আমাকে রাখা যায়। বলে দেখো সময়টা খুবই কম এই মুহূর্তে দাঁড়িয়ে, তাও আমার কাছে কোনো রকম অপশন আসলে আমি চেষ্টা করব। জামশেদপুর, টাটানগর জামশেদপুর থেকে এরকম একটা কমিটি তরুণদাকে অ্যাপ্রোচ করছিল, তো তরুণদা তো করতে পারবে না, আমি তোমাকে এখন রেফার করছি। ওটা ওখানকার একটা ভালো বড় পুজো, যেই সময় দাঁড়িয়ে আমাকে 1.5 লাখ 2 লক্ষ টাকার পুজো আমাকে রিফিউজ করছিল, তখন আমি একটা 9 লক্ষ টাকার পুজো ফাইনাল করলাম। তো এই করেই আমার হচ্ছে পুজোতে তুমি এন্ট্রি হয়ে যাওয়া। তারপর তো পরপর ভালো ভালো পুজো দিয়েছি। হ্যাঁ করছি। আমাকে একটা এই অমরদার আর যেহেতু ভবদার কথাবার্তা হচ্ছিল তার সঙ্গে তুমিও জুড়ছো, আমি তোমার কাছ থেকে একটা ইনফরমেশন নেবার চেষ্টা করছি। তুমি তো জানোই যে ভবদা অমরদার কি সম্পর্ক, জানা আছে? হ্যাঁ আমিও মানে দেখো অমরদার সাথে আমি অনেক শেষের দিকে, এবং ভবদার সাথে অতীতেও অমরদার সাথে অতীতে এরকম বহু শিল্পী ঠিক। অমরদার হাত ধরে উঠে এসেছে। আমি তোমার কাছ থেকে জানতে চাইবো কারা কারা তোমার নলেজে তার মধ্যে এক একজন এক এক রকম ভাবে কাজ করেছে। আমি যেমন অমরদার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবেই কাজ করেছি, মানে উনি যেটা ভাবছেন সেটাকে আমার এক্সিকিউশন করাটা হচ্ছে আমার দায়িত্ব ছিল। লোক আর্ট কলেজের ছেলেপেলেদের নিয়ে এসে কাজ করানো এটা আমার দায়িত্ব ছিল। ভবদা যেমন কোলাবোরেটলি করেছে, ভবদা কোনো অ্যাসিস্ট করেনি, মানে অমরদা মণ্ডপ করছে, ভবদা ঠাকুরটা করছে, এইভাবে একটা কোলাবোরেটের জায়গা থেকে কাজ করেছে। তারপরে পূর্ণেন্দুদা করেছে, পূর্ণেন্দুদাও তাই। পূর্ণেন্দুদা মানে ভবদা যখন পরবর্তীকালে নিজে পুরোটা করা শুরু করলো, তারপর আবার পূর্ণেন্দুদা আসলো, পূর্ণেন্দুদা ঠাকুর করছে, অমরদা মণ্ডপটা করছে, এই ধর অজয় সমতি বিভিন্ন জায়গায়। তারপর আবার তারপরে পরেই শিবুদা আসে অমরদার কাছে, একসাথে কাজ করেছে, মানে প্রথম কাজ করছে কি? শিবুদা হচ্ছে একদম অ্যাসিস্ট করেছে অমরদাকে, আর অমরদা তুলে নিয়ে আসতো। আমি সেটাই বলছি, শিবুদাকে তো হোস্টেল থেকে তুলে নিয়ে এসছে, মানে আর্ট কলেজে। শিবুদা করবে না, পুজোর কাজে টাকা পয়সা পাওয়া যায় না, মার যায় এরকম যাবে না, ওকে তুলে নিয়ে এসছে শিবুদাকে। তো এটা আমি জানি যতদূর। শিবুদা একদম অ্যাসিস্ট করে মানে অমরদাকে। তারপরে টিঙ্কুদা মানে সঞ্জীবদা করে। তারপরে দেবজ্যোতি জানা যদি অমরদার রিলেটিভ। আচ্ছা, হ্যাঁ, তারপর আমি আসি, মানুষ আমার পরে মানুষ করে এইভাবে অমরদাকে বলতে পারো দুর্গাপুজোর ক্ষেত্রে একটা ইনস্টিটিউট। যদি শিক্ষক হিসেবে বলি, শিক্ষক নিয়ে আলোচনা চলছিল যখন, তোমার একজন খুব প্রিয় শিক্ষক রয়েছেন, মাস্টার মশাই তোমার, টিচার সমীন্দ্রনাথ, ঠিক আছে, ইন্ডিয়ান আর্ট কলেজে।
তার সঙ্গে রিসেন্টলি তোমার মানে এমনিতেও অনেক পুরনো সম্পর্ক, তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে। সেটা হচ্ছে, যেহেতু তোমার একবার উনি টিচার, তোমার খুব কাছের টিচার, সেহেতু এশিয়ান পেন্টস যখন হয় ওনার থাকার জন্য শর্ট লিস্টিং হয়ে যাওয়ার চান্স, তোমাকে বেশি প্রায়োরিটি দেওয়া, এরকম কি তুমি জানো? না দেখো, এখানে বলতে গেলে আমার শুধু একটাই কথা বলার, উনি উনি হচ্ছে শিক্ষক আর আমি হচ্ছে ছাত্র। এটা তুমি যেটা শুরুতেই বললে, একদম আমাদের মধ্যে যে সম্পর্কটা নিখাত এই সম্পর্কটাই। হ্যাঁ, এবং স্যারের তো আমি একা ছাত্র নই, স্যারের এত বছরের শিক্ষক জীবনে আহ, হাজার হাজার ছাত্র বেরিয়েছে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ছাত্ররা আছে। সমস্যা তো তোমাকে নিয়েছিল না আমি আসছি তো, আচ্ছা আমি আসছি আগে, আচ্ছা। সবটা না বললে তো হবে না। এবার বিভিন্ন সেক্টরে বিভিন্ন ছাত্ররা কাজ করছে, কেউ কর্পোরেট ইন্ডাস্ট্রিতেও কাজ করছে, অ্যাডমিন্সে কাজ করছে, কেউ ছবির জগতে আছে, আর আমাকে পুজোতে কেউ কেউ দুর্গাপুজোতেও আছে। ঠিক। এইবার সমস্যাটা আমার দুর্গাপুজো করা নিয়ে নয়, হ্যাঁ। সমস্যাটা ওনার আমার শিক্ষক হওয়া নিয়ে নয়, আচ্ছা। সমস্যাটা হচ্ছে ওনার বিচারক হওয়া নিয়ে। হ্যাঁ, বিচারক নেই অবশ্যই। হ্যাঁ, বিচারক তো হবো। বিচারক হওয়ার আগে তো উনি প্রথম শিক্ষক, বিচারক তো উনি পরে। হুম। বিচারক, উনি যে বিচারক সেটা কিন্তু ওনার আইডেন্টিটি নয়, উনি যে শিক্ষক সেটাই ওনার পরিচয়, তাই তো? একদম। বিচারক আজকে উনি থাকবেন, কালকে আরেকজন থাকবেন, কিন্তু ঠিক। উনি তো ওনার আমৃত্যু অবধি তো উনি শিক্ষকই থাকবেন। ঠিক। তো একজন শিক্ষকের কাজ কি? তার ছাত্রকে প্রকৃত অর্থে গাইড করা, তার সঠিক পথে তাকে পরিচালনা করা। ঠিক। সেই জায়গা থেকে উনি সেটাই করেন। সেটা শুধু একমাত্র আমার জন্য করেন তাও নয়, মানে বিভিন্ন সময় এই পুজো ইন্ডাস্ট্রিতেই আমার সিনিয়র ছাত্ররা ওনার আছে এবং আমার থেকে জুনিয়রও ওনার ছাত্র আছেন, তারাও গেছেন এবং তাদেরকে উনি সমভাবেই ট্রিট করেন। পথ দেখিয়েছে, ঠিক। এইভাবে এগো, এইভাবে এগো। কিন্তু যখন উনি বিচারক হচ্ছেন, সেটা কারা কি বলছে সেটাতে আমার আমার কর্ণপাত করার কথা নয়। যারা ওনার সঙ্গে এই এতগুলো বছর ধরে বিচার ব্যবস্থার সঙ্গে আরো যারা যারা ওনার কলিগ বন্ধুরা আছে, তারা জানেন কিন্তু এটা, যে উনি ওনার মার্কশিটের ক্ষেত্রে কোনোরকম পক্ষপাতিত্ব করে কিনা সেটা আমার থেকে বেশি ভালো তারা জানেন। আর সেরকমই যদি হতো তাহলে তো আমি প্রত্যেক বছরই একটা করে আমি শর্টলিস্ট হতাম। তাহলে সমীন্দ্রনাথ স্যার আগের বছর তাহলে কেন করলো না? না সেটা আগের বছর উনি কেন ছিলেন না সেটা তো ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে কথাটা তুমি উঠেছে বললে সেই জায়গাতে সেটাকে আমি ক্ল্যারিফাই করলাম। সেটা রিয়াকশন বলছো যে ওটা নয়? না, হতে পারে হয়তো সেই কথাটা উঠেছে বলে উনি নেই, যে কেন শুধু শুধু আমার জন্য একটা ছাত্রের কেন ক্ষতি হবে। শুধু আমি এই জায়গাটাতেই ক্লিয়ার করতে চাইছি, উনি বিচারক সৌমেন্দ্র মজুমদার আর শিক্ষক সৌমেন্দ্র মজুমদার দুটো কিন্তু পার্থক্য, আলাদা মানুষ। এবং পারলে উনি চেষ্টা করে ওনার ছাত্রদেরকে কম নাম্বার দেওয়া যায় কিভাবে সেই চেষ্টাটা করে। স্যারের কাছে কিন্তু নির্দিষ্ট কিছু জিনিস নিয়ে আমি গেলাম আর জানলাম, শিখলাম, চলে আসলাম, আর আমি আমার কাজে স্যারকে বমি করলাম, সেই সম্পর্কটা কিন্তু নয় আমাদের। আচ্ছা। স্যারের সাথে যদি আমার 10টা বিষয় নিয়ে কথা হয়, তার মধ্যে 9.5খানা বিষয় থাকে আমার আমার জীবনের পারিপার্শ্বিক অন্য জিনিস। আচ্ছা। তার মধ্যে কাজ থাকেই না। এবার আমার জীবনে যে পারিপার্শ্বিক জিনিসগুলো নিয়ে স্যারের সঙ্গে যখন ঘন্টার পর ঘন্টা কথা হয় বা স্যারের বাড়িতে আমি যাই, ওর মধ্যে দিয়েই এমন কথাবার্তা উঠে আসে, এমন কিছু কথা স্যার বলেন যে মানে যেটা তোমার পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে তোমার কাজে প্রভাব পড়ে যাবে। স্যার ইন্ডিয়ান আর্ট কলেজের যিনি স্যার, আমি তাকে বলছি না, সেই সমীন্দ্রনাথ নয়, যে সমীন্দ্রনাথ বিচারক, তার কাছ থেকে কোনোভাবে তুমি দুর্গাপুজোর ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে সেই পরামর্শ সেই সেই স্যার দিয়েছেন কখনো? সেটা অন্যভাবে পুজোর ক্ষেত্রেও হয়েছে। পুজোর ক্ষেত্রে কখনোই আজ অবধি আমি ওনাকে নিয়ে কখনো আমার ড্রয়িং দেখাইনি। এই এথিক্সটা আমি মেনটেন করি। কোনো বিষয় বা কোনো আইডিয়া? আমি একটা জিনিস ভাবছি, আমি এই সাবজেক্ট নিয়ে স্যার ভেবেছি, এইটার জন্য আমাকে কোন পথে এগোতে হবে সেই পথটা স্যার আমাকে দেখিয়ে দেবে। সেটা তো অপরাধ নয়, একদমই না। কোন সালে কোন সালে দেখিয়েছে? সব সময়। এবছরও আমি যে বিষয়গুলো নিয়ে আমি ভাবছি, করছি, শুরুর দিকে স্যারকে বলি, স্যার আমি এটাকে এইভাবে ভেবেছি, এটাকে কোন দিকে এগুলো ভালো হবে, তার জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে, তার জন্য আমাকে কোন বই পড়তে হবে, স্যার আমাকে ওই পথগুলো দেখিয়ে দেয়। বাড়ির ছেলে হয়ে গেছে এখন। ওই যা হয় আর কি। তুমি 2015 থেকে কাজ শুরু করলে 2025 পর্যন্ত, যদি এই সেকশনে তোমার খুব প্রিয় কাজ, যেটা তোমার নিজের মন ছুঁয়ে গেছে, পুরস্কারের কথাবার্তা বলছি না, কোন কোন কাজগুলোকে তুমি রাখতে চাইবে? লাস্ট 2024 সালে আমি যে পুজোটা করেছি, যে পুজোটার পর থেকে আমার যে দুর্গা পুজোটা যদি আমার একমাত্র শিল্প চর্চার একমাত্র মাধ্যম যদি ধরি, তো সেই আঙিনাতে যে পুজোর যে কাজটা আমাকে আলাদা করে একটা আইডেন্টিফিকেশন তৈরি করার চেষ্টা করেছে বা আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি, সেটা হচ্ছে 2024-এর সন্তোষপুর লেকপোর্ট চালচিত্র বলে কাজটা। অজন্তাটা নিয়ে ভাবতে ভাবতে আমারও তো একটা সীমাবদ্ধতা আছে, একটা লিমিটেশন আছে, যে আমি এই অবধি যেতে পারি।
মানে আমার যেটুকু নলেজ, যেটুকু জ্ঞান, এর বাইরে আমি যেতে পারবো না। কোনো জায়গায় আটকাচ্ছি আমি ওই থিওরির জায়গাগুলো থেকে। হ্যাঁ, আর কোনো জায়গায় মনে হচ্ছে যে এটাকে এই অজন্তাটাকে আমি যে দুর্গাপুজোর প্ল্যাটফর্মে যে প্রেজেন্ট করবো, সেটা সঠিকটা হচ্ছে না, আমার সঠিকটা করে উঠতে পারছি না। এটাকে আরো অন্যভাবে ভাবা দরকার। তার জন্য দরকার আরো পড়াশোনা। তো সেই সময় আমি স্যারকেও এটা বলি যে স্যার, আমি কোথাও একটা আটকাচ্ছি, আমার একটা কাউকে দরকার যে কিনা আমার এই পথগুলোকে দেখাতে পারে এবং প্রফেশনাল ভাবে সেটা আমি তার সঙ্গে করতে চাই। আচ্ছা। তখন স্যার আমাকে সৌজিতদার কথা বলে নাম্বারও দেয়। ডক্টর সৌজিত দাস, শিল্প ঐতিহাসিক, এবং উনি গাইড করলেন। উনি গভর্নমেন্ট আর্ট কলেজে তখন একসময় পড়াতেন। সৌজিত দার সঙ্গে যোগাযোগ করাতে সৌজিত দা আমার সঙ্গে কাজটা করাতে রাজি হয়। তখন আমার সঙ্গে প্রফেশনালি যুক্ত হয় এবং সৌজিত দা আমাকে ভীষণভাবে এই কাজটাকে নিয়ে একটা অন্য লেয়ারে নিয়ে চলে যায়। মানে উনি কি রিসার্চ টিমে ছিলেন? পুরো গবেষণাটা উনি করেছেন। গবেষণাটা উনি উনি ইনফরমেশনটা আমাকে দিচ্ছেন। আচ্ছা, আমি একটা এমনি আমার কৌতূহলের জন্য জিজ্ঞেস করছি, গবেষণা যারা করে আমরা দেখি অনেক অনেক ক্ষেত্রেই, তাদের সঙ্গে কিরকম ডিল বা কিরকম এগ্রিমেন্ট কিরকম হয়? তাদের সঙ্গে কি মানিটারি কোনো রকম কিছু হয়? অবশ্যই হয়, কিন্তু বাকিদেরটা কার্ডটা কিভাবে হয় আমি বলতে পারবো না। আমারটা যেমন একটা তো প্রফেশনাল একটা অ্যামাউন্ট দিয়ে তো হয়ই অবশ্যই। এমন তারপরে ওকে নিতে হয়, তাই তো? অবশ্যই তাকে একটা অ্যাডভান্স করা হয়, তার সঙ্গেও একটা একটা শিডিউল করে দিই, এইভাবে এইভাবে সে টাকাটা পাবে। ঠিক। তো এবং হয়ে যাওয়ার পরে তার সঙ্গে আমার একটা গোটা 1 বছরের একটা চর্চা চলে। ওটাকে কি তোমার প্রথম গবেষণার কাজ? ওটা থেকে আমার অ্যাকচুয়ালি না, গবেষণামূলক যদি বলো, আমি 2023-এ কাকুরগাছি যুবকবৃন্দ না, একটা নিজে গবেষণা নয়। না নিজে 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 গবেষণা তো আমরা সবাইকে করতেই সব হয়। সময় কোনো না কোনো করছি। করতেই হ্যাঁ, হচ্ছে। তাহলে ওটা এটা যদি প্রফেশনাল ভাবে কাউকে Professional নিয়ে এসে ভাবে। বলো, সেটাই প্রথম সৌজিত দাকে দিয়ে শুরু করা। তারপরে 2025-এ সৌজিত দা আমার আরো দুটো পুজোর গবেষণা দায়িত্বে ছিলেন, জাতীয় সেবাদল আর আলিপুর 78 পল্লী। তোমার যে কাজগুলো হয় তার মধ্যে যে প্রতিমাগুলো হয় সেগুলোর জন্য দায়িত্ব কে থাকে? তুমি নিজেই বানাও? আমি নিজেই দায়িত্বে থাকি, কিন্তু এখন তো আর নিজেকে হয়তো সে অর্থে খড় বাঁধা, মাটি লাগানো সেটা তো আর নিজের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু কারণ তুমি তো পেন্টিং এর তুমি কিভাবে মানে স্কাল্পটর তো তুমি নও। হুম আমি এখানেও দেখতে পাচ্ছি যে একজন স্কাল্পটরের বিখ্যাত স্কাল্পটরের ছবি রয়েছে। সেই সম্পর্কে কোনোভাবে তুমি স্কাল্পটর শিখেছো, হুম। পড়াশোনা করেছো, কাজ করেছো, তারপরে মূর্তিতে গেছো, এরকম না শুধু পেন্টিং থেকেই ধীরে ধীরে ওখানে গেছো? না, সেটা না, ছোট থেকেই, অনেক শুরু থেকেই, হ্যাঁ। মানে যখন ক্লাস 9-10-এ পড়ি তখন থেকে বিভিন্ন শিল্পীদের সাথে কাজকর্ম করা। ঠিক। মানে আমাদের পাড়ার যে মূর্তি বানাতো তার ওখানে গিয়ে কাজ করতে যাওয়া। তো সেই সূত্রে মাটির কাজ করাটা আমার একদম শুরু থেকেই ছিল। তো আমি শুরু থেকে ওই স্কাল্পচারটাই বেশি মানে দেখেছি। ওখানে একটা বেসিক ট্রেনিং হয়ে গেছে বেসিক তোমার। ট্রেনিং মানে আমি ওটাই দেখেছি বেশি। আচ্ছা, আচ্ছা। আমার ওটার প্রতি টানটা, আগ্রহটা সবসময় থাকতো। এইবার আমি যখন আর্ট কলেজের পরীক্ষা দিতে যাব, তখন আমাকে চাঙ্কিদা আমাকে বলল, তুই পেন্টিং নিয়ে পড়াশোনা করবি, পেন্টিং এ কিন্তু পরীক্ষাটা দিবি। তাহলে এখন এখন যতগুলো আমরা দেখেছি প্রতিমা সবগুলো তুমি নিজের হাতেই বা তোমার টিমের আমার টিম ওয়ার্ক, হ্যাঁ, পুরো টিম ওয়ার্ক। নিজে ড্রয়িং করলে মাঝে মাঝে তুমি টাচ আপও করছো? হ্যাঁ, ড্রয়িং করি, তারপর কালারের সময় কালারটা দেখি, মাটির কাজ চলার সময় কখনো কখনো হাত দিই, ঠিক। তারপর চোখটা আঁকি। আবার অনেক সময় অনেক ঠাকুরের চোখটাও এঁকে উঠতে পারি না, আচ্ছা। কখনো কখনো আমার একটু ব্যস্ততা থাকার জন্য কখনো আমার ছেলেদের দিয়ে বলি, তোরা কর, আমি নিচে দেখে দিচ্ছি। অবশ্যই আমি খুব তাড়াতাড়ি হয়তো এটা বলে ফেলছি, এখন এই সময়টা এসছে কিনা তুমি বলবে। এখন কি অভিজিৎ ঘটক সেই স্টাইলাইজেশন ঠিক করতে পেরেছে, জায়গাতে আনতে পেরেছে, না এখনো প্রসেসের মধ্যে সময় লাগবে আর চলবে? আমি একটু এবার নিজের একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছি, যে আমি এই ধরনের কাজ করতে পছন্দ করি বা ভালোবাসি। আমি বলছি না যে পুরোটাই পৌঁছে গেছি, বা আমি চাইবো না যে আমার নির্দিষ্ট কোনো স্টাইল তৈরি হোক, এটাও আমি চাইবো না। আচ্ছা। কোনো নির্দিষ্ট কোনো স্টাইলে বেঁধে থাকতে চাইও না। হয়তো এখন একটা জোনারে কাজ করছি, আবার হয়তো এরকম হতে পারে 2-5 বছর বাদে সেখান থেকে আবার বেরিয়ে অন্য জোনারে কাজ করবো। একটা ট্রেন্ড হয় পুরস্কার পাওয়ার ট্রেন্ড। পুরস্কার কোন কাজে পাওয়া যাচ্ছে, এটা যখন একটা মানুষের মধ্যে বা শিল্পীদের মধ্যে মাথার মধ্যে ঢুকে যায়, ও এই ধরনের কাজে পুরস্কার আসার চান্সটা বেশি বেড়ে যাচ্ছে। এই এই এখন এখন যে ধরনের ট্রেন্ডগুলো চলছে, সেই ট্রেন্ডগুলো কি তোমার কখনো মনে হচ্ছে যে তোমারও ওই ছাপ রয়েছে? এটা তো শুরুর দিকে একটু ছিলই, হ্যাঁ, একটু সিনিয়রদেরকে একটু দেখে নেওয়া, তার মতন করে একটু ধরার চেষ্টা করা, এগুলো শুরুর দিকে একটু করছিলাম। সেটা করাটাও উচিতও, হ্যাঁ, কারণ আমরা যখন কলেজেও পড়ি তখন আমাদের গ্রেট মাস্টার কপি করতে বলতো। এবার কপি করার মধ্যেও তোমার সেই দক্ষতা থাকতে হবে। হ্যাঁ। সেটা তো শুরুতে সবারই থাকে। আচ্ছা, দুর্গাপূজার গ্রেট মাস্টার কে?
তোমরা নিজেরাও সেটা জানো। না না, আমরা জানলে হবে না, তোমার মুখ দিয়ে দর্শক শুনবে। এই মুহূর্তে যদি বলো তাহলে তো মানে এখন জীবিত যারা হ্যাঁ। লিভিং লেজেন্ড যাদেরকে বলতে পারি, অবভিয়াসলি ভবদা, সুশান্ত দা, সনাতন দা, ঠিক। অমরদাকে দেখে বড় হয়েছে অমরদা, প্রশান্ত দা, ঠিক। পূর্ণেন্দু দা, এরাই তো গেট মাস্টার। এদের কাজ তোমার কোনোভাবে প্রভাব, ওই যে বললাম ট্রেন্ড, হ্যাঁ পড়েছে তো, অবশ্যই পড়বে না, যেটা রয়েছে অবশ্যই তো পড়বেই, একদম পড়েছে, পড়বেও। তাদের কাজের মধ্যেও তাদের সিনিয়রদের প্রভাব তাদের পড়েছে। সিনেমা পড়ছে। এটা তো একটা রেফারেন্স ওয়াইজ চলতে থাকে, ওই প্রভাবটা একটা সময় আস্তে আস্তে কেটে বেরিয়ে গিয়ে নিজের সময় তৈরি হয়। এবার কিছু প্রশ্ন হবে, কি ছোট ছোট প্রশ্ন থাকবে, সেখানে তোমাকে উত্তরটাও যেমন আমি আজ র্যাপিড ফায়ার হয় সেরকম আমাদের হবে কুইক ফায়ার, ঠিক আছে? খুব ছোট ছোট থাকবে, উত্তর একটাই দিতে হবে। তুমি কম্বাইন করে এটাও ভালো ওটাও ভালো বললে হবে না, ঠিক আছে? তোমার কাজের জন্য কি ছাত্রবন্ধু লাগে কি লাগে না? তোমার কাজের মধ্যে যে ভাবনাগুলো পরপর দিয়ে যাচ্ছ, হ্যাঁ অবশ্যই লাগে। আজকে ছাত্রবন্ধু বলছি আমি। ছাত্রবন্ধু বলতে তুমি কোন ধরনের ছাত্রবন্ধু বলছো আমি জানি না। আচ্ছা, তুমি যদি আমাদের চ্যানেল দেখে থাকো তাহলে জানবে কোন ধরনের ছাত্রবন্ধু। না আমাদের, আচ্ছা বুঝেছি। দেখো আমার তো যেহেতু রিসার্চ বেস কাজকর্ম করি, আমার কাজের মধ্যে যে এলিমেন্টস গুলো আমি রাখি, এমন লাস্ট 2-3 বছরের কথা বলছি, সেগুলো আমাকে ছাত্রবন্ধু কেন, সেগুলো আমাকে জোগাড় করতেই হয়, এবং সেটা আমি বলেই করি। দর্শকদের কি ছাত্রবন্ধু লাগে না, দেখে ওরা ফিল করতে পারে যে না, নাকি ওটা বুঝবার জন্য আলাদা করে একটা ন্যারেটর হোক বা এই সমস্ত জিনিসগুলো কখনো কখনো দরকার পড়ে, আমি একদম অনেস্টলি বলছি, জাজেসদের জন্য বলো বা আমাদের দর্শকদের জন্য বলো, ভিআইপি দর্শক, ভিআইপি মাস ক্লাস, তুমি যেভাবে মাসকে তোমরা সময় দাও না, মাসকে কোনোভাবেই না, সম্ভব না। সেটা একটা 2 মিনিট 2.5 মিনিটে ওই মাস গ্যাদারিং, সেটা আমাদের পক্ষে সম্ভব না। মাসদের জন্য একটা স্পেস খোলা থাকে, একটা জায়গায়, যাতে সে ওটাকে লিঙ্ক করতে পারে, ধরে বেরোতে পারে, ঠিক আছে? সেটা ওভারঅল একটা ভিউ পেলো যে ভালো লাগছে, এবং কোনটার সাথে কি একটা কানেকশন করতে করতে ঠিক যায়। কিন্তু যারা যারা ধরো বিচারক বলো, তাদেরকে তো আমাদেরকে ন্যারেট করতেই হয় যে কেন করছি, কি কারণে করছি, এর পিছনে তথ্যটা কি, যুক্তিটা কি, কোথা থেকে এটা নিচ্ছি, কোথা থেকে এটা নিচ্ছি। এবং লাস্ট 2-3 বছরে আমি যেগুলোকে রাখি সেগুলোকে আমি বলে দিই যে আমি এই কাজটাকে আমি এখান থেকে নিচ্ছি, এখানে এইভাবে যুক্ত হচ্ছে। ধরো আমি যে মূর্তিটা 2024 সালে, কার্সির কথা বলছো? হ্যাঁ কার্সি, ধরো যে মূর্তিটা আমি 2024 সালে সন্তোষপুর লেকপল্লিতে করেছিলাম ওই অজন্তার জন্য, সেই মূর্তিটা নন্দলাল বসুর একটি বিখ্যাত ড্রয়িংকে অনুকরণ করে করেছিলাম। আচ্ছা, অনুসরণও না, অনুকরণ, এবং নিচে আমি সেটা লিখেও দিয়েছিলাম। পরবর্তী কাজগুলোতেও তাই থাকে, যদি কখনো রিসার্চ বেস কাজ রাখতেই হয় আমাদেরকে, কোনো একটা রেফারেন্স আমাকে নিয়ে সেই রেফারেন্সে ধরে যখন কোনো কথা বলবো, সেই তার বিনিময়ে সে তার ছবি বা তার তথ্য তো আমাকে রাখতেই হবে। তার মানে বলছো ইন্ডাস্ট্রির মধ্যে কি এই রেফারেন্স রাখে না বা কার্সি রাখে না এরকম মানুষরা রয়েছেন? না না না, সেটা আমি বলবো না, সেটা আমি বলতে চাইও না, কারণ প্রত্যেকের নিজস্ব একটা চর্চা থেকে, প্রত্যেকের নিজস্ব একটা দেখা থেকে কাজ করে তো। এবং প্রত্যেকটা শিল্পীর, আমি আগেও বলেছি, প্রত্যেকটা শিল্পীর চলন আলাদা, নিজস্ব। হ্যাঁ, এবং আমি এটাও বলবো, যদি ধরো কোনো একটা জায়গা থেকে কেউ একটা ইন্সপায়ার্ড হচ্ছে বা অনুসরণ হচ্ছে, তার কাজের মধ্যে যুক্ত করছে, সেটাকেও আমি কখনো খারাপ বলবো না। তার কারণ আমি তো বলেইছি যে গোটা পৃথিবীটা একটা রেফারেন্স ওয়াইজ চলছে। শিল্পী যারা রয়েছে গোষ্ঠী, একমাত্রিক উদ্দেশ্য কি ছিল, কেন তাগিদ হলো যেটা খোলার দরকার আছে বলে? বেসিক্যালি যদি একদম অনেস্টলি বলি, এর পিছনে কোনো উদ্দেশ্য ছিল না। মানে যেটা তুমি ভাবছো, তোমার মুখ দেখলে আমি যেটা বুঝতে পারছি যে পুজো কমিটিরা হয়তো পয়সা দিচ্ছে না, তার জন্য এইগুলো কোনো যুক্তি ছিল না, তার পিছনে কোনো যুক্তি ছিল না। কে টাকা পেলো না, তার বিনিময়ে অন্য কোনো শিল্পী ওখানে কাজ করতে যাবে না, এইগুলো আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল। এগুলো নিয়ে কোনো আলোচনাই হবে না। ওটা একদম পুরোপুরি তোমার ব্যক্তিগত একটা স্তর। তার কারণটা হচ্ছে, টাকা যেমন পাওয়াটা যেমন তোমার ক্রেডিট, না পাওয়াটা তোমার ডিসক্রেডিট। আচ্ছা, এটা আমাকে আমার একদম। আমি কার সাথে কথা বলছি এখন এই মুহূর্তে? একমাত্রিকের কার সাথে? আমি ইসি কমিটি মেম্বার, আমি কোনো পদে নেই। আমি আমাদের যে কার্যকরী কমিটিটা আছে, সেই কমিটি আমি একজন সদস্য। আচ্ছা, যদি সেই কমিটির সদস্যকে জিজ্ঞেস করি একটা শিল্পী সে টাকা পাবে কি পাবে না, একমাত্রিকের কোনো রকম দায় নেই? না, দায় নেই, এই কারণেই নেই, কারণ আমরা তো একটা আনঅর্গানাইজ সেক্টর। আমরা যে সেক্টরটা কাজ করছি, এটা আনঅর্গানাইজ সেক্টর। এটা তাহলে দুর্গাপুজো একটা ইন্ডাস্ট্রি, আমরা তাহলে কি করে বলছি? ইন্ডাস্ট্রি হতে গেলে তো একটা নিয়ম থাকবে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি বটে, কিন্তু এটা এখনো অর্গানাইজড ওয়েতে হয়ে ওঠেনি। তার কারণ একটাই কারণ, ধরো আজকে আমি যে ক্লাবটা মনে করলাম যে এই ক্লাবটা আমাকে টাকা দিচ্ছে না, এই ক্লাবটা আমি কাজ করবো না, হট করে এমন একটা শিল্পী সেখানে কাজ করো যে শিল্পীটাকে হয়তো, মানে ওটা হয়তো তার প্রথম পুজো। যারা নতুন আর্টিস্ট, তাদের কি প্রবলেমটা কখনো একমাত্রিক বোঝার চেষ্টা করেছে? নতুন আর্টিস্টরাই বেসিক্যালি এই প্রবলেমগুলো অনেকটা ফেস করে।
হ্যাঁ, কিন্তু তার পিছনে তাদেরও অনেকটা খামতি থাকে। খামতিটা কোথায় বলো তো? আমি আমি কাউকে ছোট করে বড় করে কথা বলছি না। আমাদেরও একটা ক্লাব টাকা দিল না বা না দিল, তার পিছনে আমাদেরও তো অনেক কিছু কমিটমেন্ট থাকে। আমি কি বলছি, কি করছি, এই একটা মানুষ কমিটেড কেন হয়? একটা মানুষ কেন সে প্রফেশনাল হয়ে ওঠে? মানে এক বললাম আর এক দিতে পারলাম না, হ্যাঁ, তখনও টাকা কাটা যায়। আমি আগে এই কাজটা পাওয়ার জন্য আমি অনেক কিছু তাকে বুঝিয়ে দিলাম। তারপর সে কমিটি যে পয়সাটা দিচ্ছে, যে টাকাটা দিচ্ছে, সে অনেক কিছু ভেবে নিল। ভেবে নিয়ে তারপর যখন সে দেখছে জিনিসটা এই জায়গায় নয়, তখন তো তার একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। কিন্তু আমাদেরকেও তো কোনো না কোনো সময় এরকম প্যাকেজ ওরিয়েন্টেড কাজ করতে হয়েছে। আমাকেও একটা ক্লাবকে কি করব এটা বলে কাজ পেতে হয়েছে। কি বলে, তোমাদের কোনো লিখিত এগ্রিমেন্ট বা কিছু হয় না? এই দেখো এগ্রিমেন্ট আমাদের বা তো লিখিত একটা কি বলে ওটাকে, তোমাদের প্রপোজাল, সেটা এটা দেবো, লিখিত কিছু হয় না? সেটা তো নিশ্চয়ই যারা প্যাকেজ ওরিয়েন্টেড কাজকর্ম করে তাদের সাথে হয়। আমাদের তো এখন ওই ধরনের এগ্রিমেন্ট হয় না। আমাদের সঙ্গে আমাদের রেমুনারেশন, আমি কত নেব, কিভাবে নেব, কখন নেব, সেটার একটা এগ্রিমেন্ট হয়। ঠিক আছে, আমরা তো রেমুনারেশন চার্জে কাজ করি। আমরা তো পুরো কাজটার প্যাকেজটা আমাদের উপর থাকে না। আমি কখন কি লাগবে, কোন সময় কাকে পেমেন্ট করতে হবে, কোন সময় মেটেরিয়াল লাগবে, সেটা পুরোটাই ক্লাব প্রোভাইড করে। আচ্ছা, আমি যে যাচ্ছি তার জন্য আমি একটা আলাদা নিজস্ব চার্জ নিচ্ছি। এটা কার দায়িত্ব হওয়া উচিত ছিল, এটা তুমি আমাকে বলবে যে এটা ফোরাম ফর দুর্গা উৎসবের না একমাত্রিকের? ধরো তুমি শিল্পী, তোমার আন্ডারে 15 জন, 20 জন, 30 জন শিল্পী যারা রয়েছে নিচে, তার কাজ করছে। তারা যখন কাজ করছে, কিছু একটা বিপদ হলো, সেই কর্মীর যে ইন্স্যুরেন্স হোক বা যে সেফটি ব্যাপারগুলো রয়েছে, এগুলো কার দেখার কথা? তোমাদের একমাত্রিক, না ফোরাম ফর দুর্গা উৎসব, না ক্লাবের? আমি বলবো উভয় পক্ষেরই। সেরকম কিছু সিস্টেম হয়ে থাকে না? এটা না, আনঅর্গানাইজড? এটাও আনার এখানেও কোনো এরকম কোনো দু তরফ থেকে কোনো রকম কোনো অ্যাক্টিভলি কিছু নেই। আমি ধরো শিল্পী, আমি যা পুজো করতে যাচ্ছি ওটা আমারই দায় সেই ক্লাবকে বলে একটা ইন্স্যুরেন্স করিয়ে রাখা। সেটা হয় কি হয় না? হ্যাঁ, সেটা ব্যক্তিগত উদ্যোগে হয়। ব্যক্তিগত ক্লাবের উদ্যোগে, ক্লাব বা শিল্পীর শিল্পী উদ্যোগে? সে তার উদ্যোগে হয়, বা কখনো কোনো কারণে অনেক সময় কারো ফ্যামিলি কেউ কাজ করতে করতে বাবা মারা গেল বা কিছু একটা হলো। না, আমি আমি বাবা যাচ্ছি না, একদম তোমার শিল্পী, তোমার যে প্যান্ডেল বাঁধছে বা তোমার যে এখনো ওরকম কোনো অ্যাক্সিডেন্ট আমার মণ্ডপে হয়নি, কিন্তু ওই ইন্স্যুরেন্স বা ওইটার চেষ্টাটা আমি করি। চেষ্টাটা করে। ওটা ব্যক্তিগতভাবেই হয়, ওটা কিন্তু কোনো না একমাত্রিক না ফোরাম ওটা থেকে ওটা হচ্ছে এটা নয়। অর্গানাইজ। কিন্তু আমার মনে হয় হওয়া দরকার, দুপক্ষ থেকে এটাকে ঠিক। কথা বলে এটাকে এই জায়গায়। তোমার যে কাজ, তোমার যে কাজকর্ম, তোমার যে উম, যেগুলো কি বলবো, তোমার আন্ডারে যারা কাজ করে, তাদের সাথে তোমার বিহেভিয়ার কেমন? সেটা তো তারাই বলতে পারবে খুব ভালো করে। তো আমার মনে হয় তারা এখানে থাকলেও ভালো হতো, তাদের আচ্ছা, ইন্টারভিউ তারা দিতে পারলেও ভালো তারা হতো। কি কমেন্ট দিতে পারবে যে কেমন কেমন বলে? সেটা তো ওরা যখন শেয়ার করবে তখনই ওরা বলবে, এই পডকাস্টে যখন শেয়ার করবে। শুনেছি যে তুমি খুব রাগ ডাক দেখাও তাদেরকে। সেটা ওরা আবার পছন্দ করে। আমি যদি আবার গিয়ে মণ্ডপে গিয়ে খুব শান্ত থাকি, কিছু না বলি, ওরা ওরা ভাবে কি হয়, এরকম হয়ে গেল নবজিৎদা। আচ্ছা, তোমাকে আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করছি, এটা আমি কর্মক্ষেত্রের জন্য। সেটা হচ্ছে, যেমন তোমাকে অপশন দিচ্ছিলাম, সেরকম এই অপশনটা কতটা বাস্তবিক, মানে কোনটা বাঁচা উচিত? কর্মক্ষেত্রে ধরো নেশা করে যাওয়া, হুম। নাকি কর্মক্ষেত্রে সবসময় কাজ করে তারপর সে নিজের ব্যক্তিগতভাবে যা খুশি করতে পারে? কোনটাকে তুমি চয়েস করবে? হ্যাঁ, অবশ্যই। তুমি যদি একটা কাজের মধ্যে আছো, হুম। সেটাকে তুমি যদি ওই কাজের যে একটা টাইম পিরিয়ড থাকে প্রত্যেকটা মানুষেরই, সেই টাইম পিরিয়ডের মধ্যে তুমি যদি ড্রিঙ্কস করে থাকো বা অন্য কোনো নেশা করে থাকো, আমি যে কোনো নেশার কথাই বলছি, বিড়ি, সিগারেট, চা, এগুলো তো খুব সাধারণ জিনিস। সেটা সাধারণ জিনিস। তার বাইরে যেটা তোমাকে মানে অবচেতন মনে নিয়ে যেতে পারে, সেই জিনিসটা কখনোই হুম। কাজের টাইম পিরিয়ডের সঙ্গে করা একদমই উচিত না। সেটা আমি নিজেও ড্রিঙ্কস করি, নিজেও করি, কিন্তু সেটা আমি সিস্টেমে করার চেষ্টা করি। যে আমি যে ক্লাবেই যাই সেখানে আমি একটা নিজস্ব স্পেস চাই। হ্যাঁ, কারণ আমি মনে করি যেদিন থেকে আমার কাজ শুরু হয়ে যায় সেদিন থেকেই কিন্তু আমার প্রয়োজন পড়ে না ভোর 4টে অবধি সেখানে থাকার। আমি তখনও মাঠে পড়ে থাকি 3টে, 3:30, 4টে অবধি। তোমার ক্ষেত্রে যদি আমি দুর্গাপুজোর পায়োনিয়ার বলি, তাহলে তুমি কাকে ধরবে? অমরদা, বন্ধনদা, প্রশান্তদা, নাকি ভবতোষদা, সুশান্তদা, সনাতনদা? পায়োনিয়ার যদি যে শব্দটা তুমি বলছো, পায়োনিয়ারের ক্ষেত্রে তো অমরদাই বেসিক্যালি, কারণ অমরদাই তো এই থিম পুজোর যেটাকে বলবো সেটার পরিচয় ঘটিয়েছিলেন। বন্ধনদা একটা ক্রাফট, মানে একটা মেটেরিয়াল ওরিয়েন্টেড পুজো করেছিলেন এবং সেটাকে ক্রাফটম্যানশিপের মধ্যে ফেলা যায়। মানে থিম যদি বলি, ভাবনা ভিত্তিক একটা পুজো, সেটা অমরদার হাত ধরেই চিনেছে মানুষ। অমরদাকেই আমরা সেই অর্থে একটা পায়োনিয়ারে ধরতে পারি। দুর্গাপুজো আর্ট না দুর্গাপুজো? দুর্গাপুজো আর্ট। কেন ঠাকুর থাকে? ঠাকুরটাকে আর্টের বাইরে নাকি? এখন তো দেখা যায় যে এখনকার কথা আমি বলবো না, যবেতে দুর্গাপুজো সৃষ্টি হয়েছে তবে থেকেই দুর্গাপুজোর আর্ট ছিলই। আচ্ছা, তোমাকে আমি একটা আর্টিস্টের আমি ডাইরেক্ট প্রশ্ন তোমাকে আমি কোট করে দিচ্ছি। সেটা হচ্ছে, যে আর্টিস্টরা ঠাকুর বানাচ্ছে
তারা সেই ঠাকুরকে পুজো করতে পারে না, তার নিচেটা ছোট্ট করে ঠাকুর করে সেটা পুজো করে। আমার ঠাকুর কিন্তু ওই বড় ঠাকুরকে পুজো করে, তাকেই আমি আর্টের মধ্যে ফেলে কাজ করি। তো তোমাদের ক্ষেত্রে কি হ্যাঁ, এগুলোকে কিভাবে বলবে, মানে হ্যাঁ কিভাবে সে হয়তো সেটাকে ফেস করতে পারে, আমিও চাই না আমার, মানে এটা কিন্তু আমরা কোনো শিল্পীরা চাই না যে আমাদের ছোট একটা ঠাকুর এনে পুজো হোক, আমরা কেউই এটা চাই না। ঠিক। এবার সে ওটাকে ফেস করতে পারে, মানে সেই ক্লাবের যে আবেগের জায়গাগুলো থাকে সেগুলোকে সে অন্যভাবে বুঝিয়ে ফেস করে সেটা করতে পারে, আমরা হয়তো সেটা পারি না, কিন্তু আমরাও চাই আমাদের যে মূর্তিটা আমি বানাচ্ছি সেটাই পুজো, মানে সেইভাবেই সেটা আমরাও সেটা মনে প্রাণে চাই। আগামী 10 বছরে কি চোখে তুমি দেখতে যাচ্ছ, কোন জায়গাতে দুর্গাপুজোকে তুমি নিয়ে যাবে, নিজেকে ভাবছো, যেহেতু তোমার দুর্গাপুজো করাটাই কাজ? দেখো আমি যেহেতু আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়ে কখনো আমি ওই শো করা বা নিজের ছবি আঁকা, ছবি থেকে নিয়ে গিয়ে গ্যালারিতে শো করা, এক্সিবিশন করা, সে অর্থে তো আমি কখনো করিনি, কারণ আমার সেই তাগিদটাও ছিল না, কারণ আমি তখন দুর্গাপুজোকেই ফার্স্ট প্রাধান্য দিচ্ছি, দুর্গাপুজোকেই আমার নিজের শিল্প চর্চার আঙিনা হিসেবে ভাবছি, বা আমি আমার যে ভাবনা যেগুলো ভাবছি সেটা দুর্গাপুজোকেই আমার সেই ক্যানভাস বলো, গ্যালারি বলো ভাবছি। তো দুর্গাপুজোকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নিছক একটা পুজোর প্যান্ডেল করা, দুর্গা ঠাকুর বানানো হিসেবে দেখি না, আমি এটাকে একটা আমার আর্ট প্রজেক্ট হিসেবে ভাবি। আমি যদি দুটো পুজো করে থাকি, দুটো পুজোকে মনে করি আমি একটা গোটা 1 বছরের জন্য একটা প্রজেক্ট করতে চলেছি, যেটা আর্ট প্রজেক্ট, সেইভাবে ব্যাপারটাকে দেখি, এবং সেটা করার জন্য আমার বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মানুষজনকে আমার সাথে নিতে হয়, নিয়ে গিয়ে একটা কাজ আমি করি। এটা লাস্ট 1-2 বছর ধরে করছি, আগামী দিনেও এটাকে আরো পলিশ ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ, আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।